72%। তাহলে যদি 72% খাদ্য অ্যাডাল্টারেটেড হয় আর আমরা সেগুলো যদি খাচ্ছি, কোনোটাতে রং আছে, কোনোটাতে সরাসরি বিষাক্ত পদার্থ আছে, তো সেগুলো আমার কিডনিকে কিছু না কিছু নষ্ট করবে এবং ফলশ্রুতিতে আমার কিডনি ডিজিজ হবে। সুতরাং সেই জন্যই কিন্তু আজকের এই আলোচনা, যে সবাই মিলে যদি চেষ্টা না করি, সবাই যদি সৎ না হই, তাহলে কিছু হবে না। আমি যে কোনোভাবেই হোক আমি ব্যবসার মুনাফা নিব। এই যে আমরা জিলেপি খাচ্ছি, এটা পুরোটাই টক্সিক। এর মধ্যে যে পরিমাণ রং মিশ্রিত করা হচ্ছে, এগুলো নাকি সরাসরি গার্মেন্টসের রং। তো সুতরাং আমি তো আশা করি না যে এগুলো আমাদেরকে বাঁচাবে বা ভালো করবে। মেবি। Thank you very much, Dr. Javed, for giving us the overview of kidney diseases in our country as well as the global situation. Ladies and gentlemen, now the floor is open for question answer session and the comments. If you do have any queries, please you can put it forward to the speaker. Thank you, madam. তো আমি একটা জিনিস দেখানো হলো এজ মধ্যে 60। এখন আমি নিজেকে দিয়ে বলতে ডায়াবেটিস নাই, প্রেশার নাই, কোনো সমস্যাই নাই, কিন্তু এজ 60 হয়ে গেছে। কোন মেকানিজম, মানে রেগুলারলি কি আমাদের কিছু নিউরন ডিস্ট্রয় হয়ে যাচ্ছে, মানে কোন মেকানিজমে এজ 60 সিকে দিতে যাবে? Very good question. Thank you, madam. তুই বল, সমস্যা নেই। আমার ফেলো কলিগ আছে, সে ওষুধ দেবে। থ্যাংক ইউ। আজকে আমাদের চেয়ারপারসন স্যার এবং আমাদের স্পিকার, আমি প্রথমেই আমাদের ডিরেক্টর স্যারকে অনেক ধন্যবাদ দিচ্ছি যে উনি সবসময় আমাদের পাশে থাকেন এবং আমাদেরকে আমাদের যে কোনো প্রয়োজনে সাড়া দেন এবং আমাদেরকে সব দিক থেকে সহযোগিতা করে। এবং আমাদের আজকের স্পিকার খুব সুন্দর, এবং আমি মনে করি খুব ইলাবোরেটলি আজকের যে থিমটা প্রেজেন্ট করেছে, এবং এখানে কোশ্চেন করার সুযোগ অনেক, তারপরেও আমি মনে করি একটা বিস্তারিতভাবে আলোচনা হয়েছে, সুতরাং খুব বেশি প্রশ্ন হওয়া উচিত নয়। এবং ম্যাডামের যে কোশ্চেনটা খুবই যৌক্তিক এবং অলরেডি কিছুটা হিন্টস দেওয়া হয়েছে, তারপরেও আমরা আরেকটু ক্লিয়ার করবার জন্য বলছি। সবকিছুই বয়সের সাথে সাথে ক্ষয়প্রাপ্ত হয় এবং হওয়াটাই স্বাভাবিক, এটাই প্রকৃতির নিয়ম। এই নিয়ম অনুসারেই এই চিকিৎসা হয় উইথ অ্যাডভান্সিং এজ। তাতে যে ঘটনাগুলো ঘটে প্রতি ক্ষেত্রে এই বয়সের সাথে সাথে যে কোনোটা হোক, সিগনিফিকেন্ট কিংবা ইনসিগনিফিকেন্ট, যে ইনফ্লামেটরি রিয়াকশনটা ঘটে মেইনলি হ্যান্ডেল বাই আওয়ার কিডনি। এবং কিডনি এটা হ্যান্ডেল করতে গিয়ে তার মধ্যে কিছু কিছু ফাইব্রোসিস হয়, যে কারণে কিছু কিছু নেফ্রন স্ক্লেরোসিস হয়, ফাইব্রোসিস হয়, যাদের ফিল্টারিং ক্যাপাসিটি কমে যায়, যে কারণে তাদের জিএফআর কমে যায়। এটা হলো একটা দিক, এবং এটা প্রতিদিন দিন বাড়তেই থাকে। যেটা স্ক্লেরোসিস হয় সেটা আর কখনোই রিভার্স করা সম্ভব নয়, যেটা হলো কিডনি ডিজিজের সবচেয়ে বড় রিস্ক। এবং যে কারণে বলা হয়েছে যে কিডনি ডিজিজ ইরিভার্সিবল অ্যান্ড ক্রনিক্যালি প্রোগ্রেসিভ and ultimately leads to end-stage kidney disease. শেষ স্তরে কিডনি ডিজিজ তাতে পৌঁছিয়ে দেয়, যার কোনো চিকিৎসা আর সম্ভব নয় আদার দেন রেনাল রিপ্লেসমেন্ট থেরাপি। সুতরাং প্রতিদিনই যখন এইরকম একটা নেফ্রন স্ক্লেরোসিস হয়, ধীরে ধীরে অনেক সংখ্যক নেফ্রন তখন স্ক্লেরোসিস হয়ে যায়, যে কারণে এই যে হারটা কমে যায়। এটা হলো একটা দিক। আরেকটা দিক হলো বয়স বাড়বার সাথে সাথে আমাদের বডি মাস ইন্ডেক্স, যেটা আমাদের মাসল মাস, যেটা এটা কমে যায়। এটা কমে যাওয়ার জন্য আমাদের যে
নর্মাল যে ক্রিয়েটিনিনটা থাকে এইটাও তখন আমাদের বডি ওয়েটের জন্য বেশি হয়ে যায়, যে কারণে তখন যদি আমরা জিএফআর ক্যালকুলেট করি ওই যে নর্মাল ক্রিয়েটিনিন ভ্যালু যার বয়স 30 বা 35, যার ওজন 70 বা 60 এইরকম, ঠিক একই ক্রিয়েটিনিন ভ্যালু যদি পেশেন্টের বয়স 70-60 হয়ে যায়, যার বডি মাসল মাস কম হয়, তাদের ক্ষেত্রে এই জিএফআর অনেক কমে যায়, যে কারণে তখন তারা ক্রাইটেরিয়া তখন তারা সিকিউরিটিতে চলে আসে, তখন অ্যাডভান্সিং স্টেজ অফ সিকিউরিটি 3 বা 4 এরকম স্টেজে চলে আসে। এই হলো ম্যাডাম দুইটা কারণে যাদের বয়স বাড়ার সাথে সাথে সিকিউরিটি হয়। থ্যাংক ইউ। না, এই প্রশ্নটা আমার মাথায় আসছিল, তো সুতরাং আমি এটাকে সার্চ করে দেখলাম যে কি কি হতে পারে। কেন বিএসটিআই আমাদেরকে বলছে যে 72% আমাদের খাদ্যদ্রব্য অ্যাডাল্টারেটেড, মাত্র 72%। তাহলে যদি 72% খাদ্য অ্যাডাল্টারেটেড হয় আর আমরা সেগুলো যদি খাচ্ছি, কোনোটাতে রং আছে, কোনোটাতে সরাসরি বিষাক্ত পদার্থ আছে, তো সেগুলো আমার কিডনিকে কিছু না কিছু নষ্ট করবে এবং ফলশ্রুতিতে আমার কিডনি ডিজিজ হবে। সুতরাং সেই জন্যই কিন্তু আজকের এই আলোচনা, যে সবাই মিলে যদি চেষ্টা না করি, সবাই যদি সৎ না হই, তাহলে কিছু হবে না। আমি যে কোনোভাবেই হোক আমি ব্যবসায় মুনাফা নিব। এই যে আমরা জিলেপি খাচ্ছি, এটা পুরোটাই টক্সিক। এর মধ্যে যে পরিমাণ রং মিশ্রিত করা হচ্ছে, এগুলো নাকি সরাসরি গার্মেন্টসের রং। তো সুতরাং আমি তো আশা করি না যে এগুলো আমাদেরকে বাঁচাবে বা ভালো করবে। মেবি মুখরোচক, কিন্তু এগুলি তো আমাকে ভালো থাকতে দিবে না। Anyway, thank you very much for your nice questions. Is there any more questions? ধন্যবাদ সুন্দর সাবলীল এবং ইনফরমেটিভ স্পিচ দেওয়ার জন্য। অনেক সুন্দর এবং জানতে পারলাম। আমার যেটা মনে হয় যে আসলে তো যাদের সিকিউরিটি দেওয়া হয়, তার ফ্যামিলিতে একটা সিকিউরিটি রোগী আছে, তার 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 মানসিক অবস্থাটা কেমন, আর্থিক অবস্থাটা কেমন। আমার কাছে অনেক রোগী আছে যে বলে স্যার শেষ, সব শেষ করে ফেলেছে, ডায়ালাইসিস করতে 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 শেষ, আমার কিছুই আর নেই। ভালো হবে ডায়ালাইসিস করলে খুব ভালো হবে। ট্রান্সপ্লান্ট করার সময় পারে, ট্রান্সপ্লান্টেশন মুখে বলতে হবে, ট্রান্সপ্লান্ট করে ফেলে সহ কিডনি দেওয়া লাগবে, অনেক টাকা পয়সার ব্যাপার আসলে খুবই। এই যদি আমরা যদি মনে রাখি এবং আমরা প্রিভেন্টিভ মেজার করা লাগবে, ওষুধ তৈরি কি করবো, প্রিভেন্টিভ মেজার কি, যেমন পরিমিত পানি খাওয়া, পানি আমরা খাই, পরিমিত পানি, যে পানিটা বাংলাদেশে ফ্রি পানি আমরা খাই, পানি আমরা খাই না, পরিমিত পানি খাওয়া, এলএসআইডি খাওয়া, ওষুধ বলে রোগী রয়েছে হাইপোথাইরয়েডিজম, বডি সে কি করতেছে, হাইপোথাইরয়েডিজম খবর নাই, সে কি করতেছে বারবার এলএসআইডি খাইতেছে আর বলছে আমার তো ব্যথা কমতেছে না, ব্যথা দুধ খাচ্ছে শরীর আরো করতেছে, রোগী ডিপ্রেশন নিচ্ছে, রোগী অনেক কিছু পেন নিয়ে আসে, বডি এক নিয়ে আসে, ওই দিয়ে খবর না, সে কি সে বডি খাইতে আসে, এলএসআইডি একটা ইম্পর্টেন্ট কারণ, তাই না? আমার হাইপারটেনশন আছে, আমি হাইপারটেনশন থেকে কোন খবর নাই, হাইপারটেনশন থাকে কি বলতে হবে, ডায়াবেটিস করে আছে, ডায়াবেটিস করতে আমাদের রোগী বলে স্যার ইনশাআল্লাহ তো আমার স্যার কিছুই না, শুধু একটা রোগী আসছে কিন্তু ডায়াবেটিস মারা গেছে, আমি ডায়াবেটিস ছাড়া কোনো রোগী আমি কি বলছি, তোমার ডায়াবেটিস তোমার কোনো দেখছো তাই না? ডায়াবেটিস কন্ট্রোল করা, হাইপারটেনশন কন্ট্রোল করা, তাই না? ছোট বাচ্চাদের, যেমন ছোট বাচ্চাদের স্কেবিস, স্কেবিস থেকে আলটিমেট কি হবে, কোভিড বাই সিকিউরিটি কাজে এই সম্বন্ধে আমাদের খুব সচেতন হওয়া লাগবে। যত মেডিসিন না খাওয়া, তারা ডায়াবেটিস কন্ট্রোল করা, যদি কারো এগুলো তো কমন কারণ। একটা সিকিউরিটি একটা পেশেন্ট যদি একটা শরীর থাকে তার সকল শান্তি আসছে, আর রোগীর তো কষ্ট আছে। আর একটি আর কি হয় যে সমস্যাটা হয় সিকিউরিটি আমরা ডায়ালিসিস করি, ডায়ালিসিস করলে রোগীটা এক দুটো ডায়ালিসিস দেওয়ার পরে দেখবে সি ভাইরাস পজিটিভ, বি ভাইরাস পজিটিভ দিয়ে আসে, তাই না? আমরা তো ডায়ালিসিস করে কি দেখি আমরা একটু পজিটিভ নেগেটিভ, অনেক রোগী আছেন সার্ভিস পজিটিভ, ওটা দিলে তার কি হবে, ভালো তো আমরা তো জি স্যার। বি ভাইরাস পজিটিভ, বি ভাইরাস কি করে ব্লাড দেওয়ার শুধু
এসবিসিডি করি, তাই না? যে সি ভাইরাস কি করে আমরা অনলি অ্যান্টি সেলুলার আমরা আরএনএ সেলুলার দিই, তাই না? ওই দিয়ে রক্ত দিলেই কি এগুলো বেশি হলো পাচ্ছে। তাহলে প্রিভেন্টিভ মেজারটা খুবই ইম্পর্টেন্ট। তোমার স্পিচটা অনেক সুন্দর, থ্যাংক ইউ স্যার। এবং কেউ যদি তোমার স্পিচ ফোন করে সে তার কি জিজ্ঞাসা করতে হবে, অবশ্যই ভালো থাকবে। আমরা অত্যন্ত খুশি যে ডিপার্টমেন্টে ডায়ালিসিস হচ্ছে দেখুন। অনেক মেডিকেল কলেজে ডায়ালিসিস নেই, অনেক মেডিকেল কলেজে ডায়ালিসিস করা বন্ধ হবে। এটা এসিবিএমসিতে আছে, এর জন্য নেতৃত্ব ডিপার্টমেন্ট প্লাস আমাদের মানে ডিরেক্টর স্যারের বেশি সবাইকে ধন্যবাদ। আমি একটু চেয়ারের সাথে দৃষ্টি আকর্ষণ করছি, যেহেতু আজকে একটা র্যালি আছে এরপরে আমার মনে হয় স্যার এখানে একটু শেষ করতে পারি স্যার, নাকি আমরা আর 5 মিনিট দিব। 5 মিনিট? স্যার, আমি তাহলে একটু বলি, ম্যাডাম যে কথাটা বললেন সুন্দর একটা কথা, প্রশ্ন যে আমার তো হাইপারটেনশন নাই, ডায়াবেটিস। এখানে তাহলে আমাদের এই আজকে স্পিকার যে সুন্দরভাবে বলেন র্যালির জন্য ব্যানারটা বাইক করে দিতে বলা বাইরে থাকতে। তাহলে কি করলে এই বয়স্ক মানুষগুলো সিকিউরিটির ঝুঁকি আরো বাড়বে? যেমন ইন কেস অফ ফিমেল, তাদের কিন্তু রিপিটেড ইউটিআই এর একটা চান্স থাকে। রিপিটেড ইউটিআই ইজ ওয়ান অফ দ্য কমন থ্রেট। রিপিটেড ডিহাইড্রেশন, এটা একটা বড় থ্রেট। সুতরাং তাদের ডিহাইড্রেশন প্রিভেনশন করা, রিপিটেড ইউটিআই যাতে না হয় সেটা। র্যালি বের করবো তো, এখানে দাঁড়ায় থাকো, যাতে বের হয়ে আমরা র্যালি। হ্যাঁ হ্যাঁ, বাইক করে রাখো, সাথে রাখো। আর কিন্তু স্ট্রাকচারিক ইউরোপেতে ডেভেলপ করতে পারে। এছাড়া বয়স অ্যাডভান্স হলে অনেক সময় দেখা যায় যে কিছু অবস্ট্রাকটিভ ইউরোপের চান্স বেড়ে যায়, সেই জিনিসগুলো স্ক্রিনিং করে রাখা, এই জিনিসগুলো খুবই গুরুত্বপূর্ণ। তো যার ফলে প্রিভেনশনটা কিন্তু মাথায় রাখতেই হবে। কারণ আমাদের কিছু কিছু মানুষের মধ্যে, বিশেষ করে শিক্ষিত মানুষের মধ্যে ট্রান্সমিশনটা বেশি, আমি কিছু চেক করবো না, ডাক্তাররা শুধুই চেক দেয়। এই যে একটা কমন মানে রিভার্স ডাইলেমা তাদের মধ্যে কাজ করে, বুঝে না বেশি বুঝে আর কি, তো চেক করতে চায় না। তো এটা কিন্তু ঠিক না, কারণ আমি যদি সহজে প্রিভেন্ট করতে পারবো, এটা কিন্তু আমি চেক না করলে তো বুঝতে পারবো। হ্যাঁ, ওয়েল, থ্যাংক ইউ ফর ইউর কমেন্টস। আসলে সব মিলায় তো আমরা সমস্যা তো নানাবিধ, আর আমাদের মায়েরা যে পরিমাণ ভয় পায় এবং কনসার্ন থাকে। কালকে সন্ধ্যাবেলায় ইফতারের ঠিক আগে এক মা চলে আসছে, ভয়ঙ্করভাবে সে মানে উত্তেজিত এবং অ্যাংশাস। কি হয়েছে, তার তসবিহ ছিঁড়ে গেছিল, এখন গুনতে যায় দেখে যে 99টা আছে, একটা নাই, নিশ্চয়ই ওইটা তার বাচ্চা খাইছে। আমি বললাম, আপনার বাচ্চা খাইছে কে বলছে? বলছে না, 99টা আছে, একটা নাই, ও ওইখানে খেলতেছিল। আমি মহা ফ্যাসাদে পড়লাম, এটা তো একটা প্লাস্টিক কন্টেন্ট। মানে আমরা অযথায় ওই যে ওই দিক দিয়ে চিন্তা চলে যেতেছে, গ্র্যাভিট। এত চিন্তা ভাবনা করলে পরে তো ভালো থাকা যাবে না, ভালো থাকা সম্ভবপরও না। এনিওয়ে, এইটা একটা বিশাল একটা ইম্পর্টেন্ট ইস্যু, কিন্তু আমরা অযথায় চিন্তা করি। হ্যাঁ, যেখানে যুদ্ধ হইতেছে সেখানেও বোধহয় লোকজন এত চিন্তা করতেছে না আমরা যুদ্ধ নিয়ে যতটা চিন্তা করতেছি। সুতরাং আমরা যেটা আমাদের ক্যাপাসিটির বাইরে, যেটাতে আমার কোনো হাত নাই, আমি কিছুই করতে পারবো না, আমরা সেই জিনিসগুলো নিয়ে নিজেরা অস্থির হয়ে যাই। হ্যাঁ, আরেকটা জিনিস হলো, আমরা কখনোই অন্যের কথা চিন্তা করি না। সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে যে আমি যদি সৎ না হই, আমার পরিবেশ যদি সৎ না হয়, তাহলে খুব একটা ভালো কিছু কখনোই হবে না। কারণ আমরা সবাই মিলে যদি আমরা ভালো থাকতে চাই, সবাইকে নিয়ে যদি ভালো থাকতে চাই, একই রকম হতে হবে চিন্তা ভাবনা, আমাদের কার্যক্রমগুলো একই রকম হতে হবে, তাহলে পরে এটা পসিবল। এনিওয়ে, এগুলো অন্য তথ্য, ওগুলোর দরকার নাই। তবে আমরা যেটা বলবো যে কিডনি একটা ভাইটাল অর্গানস, এটাকে সুস্থ রাখতে হবে। এটাকে সুস্থ রাখতে হলে আমার ডায়াবেটিস কন্ট্রোল করতে হবে, ব্লাড প্রেশার কন্ট্রোল করতে হবে, অবেসিটিকে কন্ট্রোল করতে হবে। এবং বাচ্চাদের ক্ষেত্রে হচ্ছে যে গলা ব্যথায়, সর্দি নাই, নাক ঝরে না, চোখ ঝরে না, সেই গলা ব্যথা হচ্ছে স্ট্রেপ্টোকক্কাল, এবং সেইটাকে মাথায় রাখতে হবে। স্ক্যাবিস হলে পরে যদি সেটা ইনফেক্টেড হয়, সেটাকে ট্রিট করতে হবে, তাহলে এজিয়ান হবে, একেআই হবে, কিডনি ডিজিজ হবে। আর আমরা সবাই জানি, ও অনেকবার বলছে, 3 মাসের বেশি যদি আমার পারসিস্টেন্টলি
কিডনির সমস্যাগুলো থাকে, জিএফআর কমে যেতে থাকে, ক্রিয়েটিনিন বাড়তে থাকে, ইলেকট্রোলাইট ইমব্যালেন্স হতে থাকে, তাহলে ধরে নিতে হবে এটা সিকেডির দিকে যাচ্ছে। সুতরাং আমাদেরকে সচেতন হতে হবে। আর আমাদের প্রফেসর চিত্ত যেটা বলছে যে এর চেয়ে মরে যাওয়া ভালো। এই ডায়ালাইসিস করতে করতে কিডনি ট্রান্সপ্ল্যান্ট কবে হবে না হবে আমরা জানি না, পারবো কি না ওইভাবে করতে যে বাড়ি থেকে নিয়ে এসে ডায়ালাইসিস করে দিব। অস্ট্রেলিয়াতে যেটা হচ্ছে, ইউরোপিয়ান সোসাইটির থ্রুতে যেটা হচ্ছে, আমার কিডনি ডিজিজ আছে, আমি ওইখানে নাম লিখায় রাখলাম, একদিন সন্ধ্যেবেলায় তারা আমাকে ডাকলো, আপনি আজকে ভর্তি হবেন, কালকে আপনার ট্রান্সপ্ল্যান্ট করা হবে, আপনার কিডনি পাওয়া গেছে। এই ধরনের সুযোগ সুবিধা যদি থাকে তখন এগুলোকে ট্রিট করা পসিবল, আদারওয়াইজ অনলি সাফারিংস অ্যান্ড সাফারিং, শুধু নিজের না পুরো পরিবারের, অন দি আদার হ্যান্ড পুরো কান্ট্রি। সুতরাং আমরা চাই আমরা ভালো থাকি, সবাইকে নিয়ে ভালো থাকি। ডক্টর নিতাই প্লিজ। So can I ask a question? প্লিজ So thank you Department of Nephrology and thank you Javed sir for nice presentation. Sir, as Ramadan is going on, we are fasting, our parents are fasting. Is there any significant effects of fasting on kidney? If it is, how can we overcome the effects of fasting? বলবো বলো। এখানে এই রমাদানের যে ফাস্টিং এর ব্যাপারটা, সেটা হচ্ছে যে সিকিরির স্টেজিং করে যেটা বলা হয়েছে যে স্টেজ 2 আর 3 তে অ্যাজ ওয়েল মানে রোজা ফাস্টিং করতে পারবে উইথ প্রিকশনের মাধ্যমে, যাদের ডায়াবেটিস এবং হাইপারটেনশন আছে তাদের ওয়েল মেনটেন করে ওয়েল হাইড্রেটেড থেকে। কিন্তু যারা স্টেজ 4 এবং 5 তাদের ক্ষেত্রে একটা, যারা প্রি ডায়ালিসিস এবং ইভেন অন ডায়ালিসিস তাদের ক্ষেত্রে ফাস্টিং এর ব্যাপারে অনেক মানে বলতেছে যে না করাই ভালো, কারণ এই ক্ষেত্রে প্রোগ্রেশনটা বেড়ে যায় এবং পেশেন্ট ডিহাইড্রেশনটা মেনটেন হয় না, এবং সাথে মেডিকেশন দেখলো আমরা জানি যে এটা একটা হাইপারটেনসিভ ডিজিজ, 24 ঘন্টা প্রেশারটাকে নিয়ন্ত্রণ রাখতে হয়, একসাথে 3-4টা করে প্রেশারের ওষুধ খাইতে হয়। দেখা গেলো একটা লম্বা যদি তার সময় থাকে ফাস্টিং এর, ওই সময়টাতে ফাস্টিং করাটা আসলে অনুচিত আমি মনে করি। আমি একটুখানি অ্যাড করি, যদি তোমার জিএফআর 120 থাকতে হবে, এটা 90-তে আসলে পরেই স্টেজ 1, বুঝতে পারছো? 80-তে আসলে স্টেজ 2, আর 60-তে আসলে এটা স্টেজ 3-তে চলে আসলো। সুতরাং তুমি কিন্তু খেয়াল রাখবা তোমার বাবা মা যারা এল্ডারলি আছেন তাদের যদি একবার জিএফআরটা তুমি হিসাব করে রাখো, এবং এটা যদি 90 অথবা তার নিচে চলে আসে, রাদার ইট শুড বি অ্যাভয়েডেড। হ্যাঁ, এনিওয়ে প্লিজ অ্যানাউন্সমেন্টটা। থ্যাংক ইউ ভেরি মাচ। রমজানের শেষের দিকেও আমাদের অডিয়েন্স হাউসফুল, অনেক অনেক ধন্যবাদ। আর স্পিকারকে অনেক ধন্যবাদ সুন্দর উপস্থাপনার জন্য আজকের এই থিমটার ব্যাপারে। আমাদের নেক্সট সেমিনার হবে ঈদের পরে, ঈদের মাঝখানে একটা রবিবার করে সেদিন বন্ধ, ডিপার্টমেন্ট অফ হেপাটোলজি, তারপরে এপ্রিলে ডিপার্টমেন্ট অফ মাইক্রোবায়োলজি। সবাইকে ঈদের শুভেচ্ছা জানাচ্ছি। না, আমি শেষ করার আগে আমি 1 মিনিট সময় দিচ্ছি নিতাইকে। অনেক ধন্যবাদ স্যার। আলোচনা যথেষ্ট হয়েছে। আমি আমাদের ডিপার্টমেন্টের পক্ষ থেকে ডিরেক্টর স্যার এবং উপস্থিত আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। এবং আজকে আমাদের ইনফরমেশন একটাই ছিল যে কিডনি ডিজিজ প্রিভেন্ট করবে, এটাই হলো আমাদের দায়িত্ব, এবং আমরা এই কাজটাই করবো যাতে করে যদি কিডনি ডিজিজ প্রিভেন্ট করতে পারি তাহলে আমরা সিকিডি প্রিভেন্ট করতে পারবো, সিকিডির সংখ্যা কমে যাবে, এবং সিকিডির সংখ্যা কমে গেলে আমাদের ডায়ালাইসিস লাগবে না। ডায়ালাইসিস যদি না লাগে, অল দি ক্যালামিটিস যেটা বলা হয়েছে আমাদের এনভায়রনমেন্টাল ইফেক্ট হয় সেটা হবে না। সুতরাং তাতে করে আমরা আমাদের পৃথিবীকে রক্ষা করতে পারি, আর যদি আমরা আমাদের পৃথিবীকে রক্ষা করতে পারি তাহলে আমরা বেশি যাবো। সুতরাং আমাদের সাথে আমাদের পৃথিবীকে রক্ষা করতে হবে, এটাই আজকে আমার মেসেজ। আমি আপনাদের সবাইকে অনুরোধ করবো আমাদের কয়েকটা র্যালি আসতে। আর আজকে দিনটা একটু স্মরণীয় রাখার জন্য আমরা ওয়ার্ল্ড কিডনি ডে, বাইরে একটা ফটো বুথ আছে, আমরা সবাই আচ্ছা, ছবি তুলবো, সেটা আমরা করবো। আমরা রেড কার্ড
ভিডিও করেন এটা কি ভিডিও